হ্যালো, আজকে আমরা শিখব হিসাব বিজ্ঞান সাধারণ চাবেদা ক্লাস নাম্বার 4। আজকের বিষয় আয় সংক্রান্ত সাধারণ চাবেদা। তো আজকে আমরা যেই সূত্রটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আয় হ্রাস পেলে ডেবিট এবং আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আয় কিভাবে বৃদ্ধি পায় এবং আয় কিভাবে হ্রাস পায়। তো এইটা জানার আগে আমাদেরকে আগে জানতে হবে আয় কোনগুলো। তো আসুন আমরা আয় সমূহগুলোকে চিনে নিই। যেমন বিক্রয়, প্রাপ্ত ভাড়া, প্রাপ্ত কমিশন, বিনিয়োগের সুদ, প্রাপ্ত সুদ, প্রাপ্ত ঋণের সুদ, শিক্ষানবিশ সেলামি, ব্যাংক জমার সুদ, প্রাপ্ত উপভাড়া ইত্যাদি। তো এই আয়গুলো ছাড়াও আরও বিভিন্ন ধরনের আয় রয়েছে, আমরা পরবর্তীতে সেগুলো জানব। তো এখন আমাদের জানতে হবে আয় কিভাবে বৃদ্ধি পায় এবং আয় কিভাবে হ্রাস পায়। তো আসুন আমরা এখন জানি যে আয় কিভাবে বৃদ্ধি পায় এবং আয় কিভাবে হ্রাস পায়। মনে রাখতে হবে আয় হলেই আয় বৃদ্ধি পাবে, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে যখনই আয় সংগঠিত হবে তখনই আয় বৃদ্ধি পাবে। এর মানে যদি কোনো লেনদেনের মধ্যে এই যে উপরে যে আয়সমূহগুলোর কথা আমরা বললাম এইগুলো উল্লেখ থাকে, তাহলে বুঝতে হবে যে ওই লেনদেনের মধ্যে আয় হচ্ছে, আর আয় হওয়া মানেই আয় বৃদ্ধি পাওয়া। তাহলে এভাবে যদি আয় বৃদ্ধি পায়, আয় হ্রাস পাবে কিভাবে? যদি আয় হওয়ার পরে সেইটা আবার ফেরত দেওয়ার প্রয়োজন হয় তখন আয় হ্রাস পায়। যেমন যদি বিক্রয় হয় তো তাহলে বিক্রয় নামক আয় বৃদ্ধি পায়, কিন্তু অনেক সময় সেই বিক্রয় ফেরত আসে, তো বিক্রয় ফেরত আসলে আয়টা হ্রাস পায়। যদি আমরা 100 টাকার পণ্য বিক্রয় করে থাকি, সেখান থেকে যদি আমাদের 50 টাকার পণ্য নষ্ট থাকায় আমাদের কাছে ফেরত আসে, তাহলে সেই 50 টাকার আয় হ্রাস পাচ্ছে। যখন 100 টাকা বিক্রয় করলাম তখন আমাদের 100 টাকা আয় হলো, আর 100 টাকার আয়ের বিপরীতে যখনই 50 টাকার বিক্রয় আবার ফেরত চলে আসলো তখন সেই 100 টাকা থেকে 50 টাকা আমাদেরকে আবার ফেরত দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের আয়টা কিন্তু হ্রাস পাচ্ছে। তো এরকমভাবেই আয়গুলো হচ্ছে হ্রাস পায়। তো আমরা লেনদেনগুলো পড়ে বুঝবো যে কীভাবে কখন আয় বৃদ্ধি পাচ্ছে এবং কখন আয় হ্রাস পাচ্ছে। এগুলো আপনারা প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। তো চলেন আমরা এখন আমাদের আবার সেই সূত্রটা একটু মনে করিয়ে দিই। সূত্রটা কি ছিল? সূত্রটা হচ্ছে আয় হ্রাস পেলে ডেবিট এবং আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। তো আমরা যেটা বলতেছিলাম যে এই যে উপরে আয়সমূহ, এই আয়সমূহগুলো যখনই সংগঠিত হবে, মানে ব্যবসা প্রতিষ্ঠানে যখনই আয় হবে তখনই আয় বৃদ্ধি পাবে, আর আয় বৃদ্ধি পেলে সেই আয়কে আমরা কি করব? ক্রেডিট করে দেব। আর যখন আয় হ্রাস পাবে, মানে যখন বিক্রয় ফেরত আসবে কিংবা কোনো আয় হওয়ার পরে সেই আয়টা আবার ফেরত দেওয়ার প্রয়োজন হয়, তখন কি হচ্ছে? আয় হ্রাস পাচ্ছে। আর আয় হ্রাস পেলে এই যে সূত্র অনুযায়ী সেই আয়কে ডেবিট করে দিতে হবে। তো এখন আমরা প্র্যাকটিক্যালি লেনদেনগুলো পড়ে দেখি যে কিভাবে আয় বৃদ্ধি পায় এবং কিভাবে আয় হ্রাস পায়, এবং সেটার চাবেদা কি হয় সেটি আমরা দেখব। এখানে 1 নম্বরে একটা লেনদেন রয়েছে, আমরা ধরে নিলাম এটা হচ্ছে 1 তারিখের চাবেদা, 1 তারিখের লেনদেন। তো এই লেনদেনের মধ্যে কি বলেছে দেখেন, পণ্য বিক্রয় নগদ 10,000 টাকা। তো এখানে এই লেনদেনের মধ্যে উল্লেখ রয়েছে বিক্রয় নামক একটা আয়। তাহলে আমরা বুঝতে পারলাম এই লেনদেনের মধ্যে বিক্রয় নামক আয় বৃদ্ধি পাচ্ছে। যেহেতু আমরা পণ্য বিক্রয় করেছি তার মানে আমাদের বিক্রয় নামক আয় সংগঠিত হয়েছে, আর বিক্রয় নামক আয় সংগঠিত হলেই ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রয় নামক আয় বৃদ্ধি পায়। অন্যদিকে এখানে নগদ কথা উল্লেখ রয়েছে। তো নগদ টাকায় বিক্রয় করলে কি হয় দেখেন, আমরা বিক্রয় করতেছি, পণ্য দিয়ে দিচ্ছি, আর মানে যে আমাদের কাছ থেকে কিনতেছে সেই ক্রেতার কাছ থেকে আমরা নগদ টাকা নিচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের নগদ সম্পদ বৃদ্ধি পাচ্ছে। তো আমরা আমাদের 1 নাম্বার চাবেদার পর্বে বলেছিলাম যে সম্পদ বৃদ্ধি পেলে সেই সম্পদকে ডেবিট করতে হয়। তো সূত্র অনুযায়ী এখানে নগদ সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তার মানে নগদ যে সম্পদ সেটাকে আমরা
ডেবিট করে দেব। তো সেই ক্ষেত্রে এই লেনদেনের চাবিতে কি হবে, আমরা লেনদেনটা আবারও করি, পণ্য বিক্রয় নগদ 10,000 টাকা। তাহলে নগদ 10,000 টাকায় পণ্য বিক্রয় করায় বিক্রয় নামক আয় বৃদ্ধি পাচ্ছে এবং নগদ সম্পদ নামক সম্পদ বৃদ্ধি পাচ্ছে। তো এখন সেই ক্ষেত্রে সূত্র অনুযায়ী আয় বৃদ্ধি পেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়, আর সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট করতে হয়। তো এখন আমরা একটা চাবেদার ঘর কেটেছি, ঘর কেটে আমরা এখন তারিখের ঘরে তারিখ বসিয়ে দিলাম এবং এই লেনদেনে চাবেদারটি করব। চাবেদা কি, নগদান হিসাব ডেবিট, যেহেতু নগদ সম্পদ বৃদ্ধি পাচ্ছে তাই সূত্র অনুযায়ী নগদ সম্পদ ডেবিট হবে, আর বিক্রয় হিসাব ক্রেডিট, কারণ বিক্রয় নামক আয় হচ্ছে তাই বিক্রয় হিসাব ক্রেডিট হয়ে গেল। এখন আমরা ডেবিটে করে ডেবিট টাকাও, ক্রেডিটে করে ক্রেডিট টাকা বসিয়ে দেব। এরপরে এভাবে আমরা ছোট করে টান দিয়ে দিব। এরপর আমরা 2 তারিখের লেনদেনে চলে যাই। 2 তারিখের লেনদেনে বলা রয়েছে উপভাড়া প্রাপ্তি 6,000 টাকা। তো যদি 6,000 টাকার উপভাড়া প্রাপ্তি হয় তার মানে ব্যবসা প্রতিষ্ঠানে উপভাড়া পাওয়া গেছে, আর উপভাড়া পাওয়া গেলে ব্যবসা প্রতিষ্ঠানে উপভাড়া নামক আয় হয়। তাহলে উপভাড়া নামক আয় হলে ব্যবসা প্রতিষ্ঠানে উপভাড়া নামক আয় বৃদ্ধি পায়, আর আয় বৃদ্ধি পেলেই আমরা তাকে কি করে দেব, ক্রেডিট করে দেব। অন্যদিকে এই লেনদেনের মধ্যে নগদ, ধারে, বাকিতে, চেক, ব্যাংক কোনো কিছু উল্লেখ নেই, তার মানে এই লেনদেনটা নগদে হয়েছে। আমরা আগেই বলেছিলাম কোনো লেনদেনের মধ্যে নগদ, ধারে, বাকিতে, ব্যাংক, চেক এরকম কোনো কিছু উল্লেখ না থাকলে আমাদের বুঝে নিতে হবে ওই লেনদেনটি নগদে হয়েছিল। তো যেহেতু এই লেনদেনের মধ্যে কোনো কিছু উল্লেখ নাই তার মানে আমরা এই উপভাড়াটি নগদে পেয়েছি। তাহলে নগদে উপভাড়া পাওয়া গেলে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ সম্পদ আসে, তার মানে নগদ সম্পদ বৃদ্ধি পায়, আর উপভাড়া প্রাপ্তি নামক আয় বৃদ্ধি পায়। তাহলে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, আর সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। তাহলে আমরা তারিখের ঘরে 2 তারিখ বসিয়ে দিই, এরপরে নগদান হিসাব ডেবিট আর প্রাপ্ত উপভাড়া হিসাব ক্রেডিট। এরপর আমরা ডেবিটের ঘরে ডেবিট টাকা ও ক্রেডিটের ঘরে ক্রেডিট টাকা বসিয়ে দেব। এরপর আমরা নিচে এভাবে টান দিয়ে দেব। এরপরে আমরা 3 তারিখের লেনদেনে চলে যাই। 3 তারিখের লেনদেনে কি বলেছে, বিনিয়োগের সুদ পাওয়া গেল 4,000 টাকা। তো যদি বিনিয়োগের সুদ পাওয়া যায় তাহলে বিনিয়োগের সুদ নামক আয় হয়। বিনিয়োগের সুদ মানেটা কি, আপনি কোথাও বিনিয়োগ করেছেন, সেখান থেকে আমার লাভ এসেছে, সেই লাভটাকে বলা হচ্ছে কি, বিনিয়োগের সুদ। তো সেই সুদটা যখন আমরা পেয়েছি তার মানে ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগের সুদ নামক আয় হয়েছে। আর এই লেনদেনের মধ্যে নগদ, ধারে, বাকিতে কোনো কিছু উল্লেখ না থাকায় আমরা বুঝতে পারলাম এই টাকাটা আমরা নগদে পেয়েছি। তো নগদে পেলে ব্যবসা প্রতিষ্ঠানের নগদ সম্পদ বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে এই লেনদেনের চাবিতে কি হবে, বিনিয়োগের সুদ পাওয়া গেলে বিনিয়োগের সুদ নামক আয় বৃদ্ধি পায় আর নগদ সম্পদ বৃদ্ধি পায়। সেক্ষেত্রে নগদান হিসাব ডেবিট এবং বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। এরপর ডেবিটে করে ডেবিট টাকাও, ক্রেডিটে করে ক্রেডিট টাকা বসিয়ে দেবো। তারপরে এইভাবে ছোট করে টান দিয়ে দেবো। এরপরে আমরা 4 তারিখের লেনদেনে চলে যাই। 4 তারিখের লেনদেনে কি বলেছে, চেকে ঋণের সুদ পাওয়া গেল 3,000 টাকা। চেকের মাধ্যমে যদি ঋণের সুদ পাওয়া যায় তাহলে ঋণের সুদ নামক আয় হয়। অর্থাৎ আমরা কোনো একজন ব্যক্তিকে ঋণ দিয়েছিলাম এবং সেই ব্যক্তি আমাদেরকে সুদ প্রদান করেছে। তো সেক্ষেত্রে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে ঋণের সুদ নামক একটা আয় সংগঠিত হয়, আর ঋণের সুদ নামক আয় সংগঠিত হওয়ার ফলে ঋণের সুদ নামক আয় বৃদ্ধি পায়, আর আয় বৃদ্ধি পেলে সূত্র অনুযায়ী ক্রেডিট হয়। তাহলে এখানে ঋণের সুদটাকে ক্রেডিট করতে হবে, আর ডেবিট করতে হবে কাকে, দেখেন এই লেনদেনের মধ্যে চেকের মাধ্যমে ঋণের সুদ পাওয়া গেছে এরকম একটা কথা উল্লেখ রয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই ঋণের সুদটা আমরা ব্যাংকের চেকের মাধ্যমে পেয়েছি। তো চেকের মাধ্যমে ঋণের সুদ পাওয়া গেলে এই চেকটা ব্যাংকে যে জমা হয়, তার মানে ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি পায়। এখন কিন্তু আর নগদ সম্পদ বৃদ্ধি পাবে না, যেহেতু আমরা চেকের মাধ্যমে পেয়েছি। তার মানে এই চেকটা আমাদেরকে ব্যাংকে দিতে হয় আর ব্যাংকে টাকা জমা হয়, তার মানে আমাদের ব্যাংক সম্পদ বৃদ্ধি পায়। সেক্ষেত্রে লেনদেনের চাবিতে কি হবে বলেন তো, সেক্ষেত্রে এই লেনদেনের চাবিতে হবে ব্যাংক হিসাব ডেবিট আর প্রাপ্ত ঋণের সুদ হিসাব ক্রেডিট। কারণ
এখানে ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি পাচ্ছে এবং ঋণের সুদ নামক আয় হচ্ছে। এরপরে ডেবিটে করে ডেবিট টাকাও ক্রেডিটে করে ক্রেডিট টাকা বসিয়ে দেব। তারপরে আমাদের এখানে 4টি লেনদেনের চাবিদা হয়ে গেল। এখন চলেন আমরা নেক্সট পর্বে চলে যাই। নেক্সট পর্বে কি বলেছে, 5 তারিখে বিক্রয়কৃত পণ্য নষ্ট থাকায় 2000 টাকা পণ্য ফেরত আসলো। তাহলে দেখেন এই লেনদেনের মধ্যে রয়েছে বিক্রয়কৃত পণ্য, তার মানে আমরা কোনো পণ্য বিক্রয় করেছিলাম, সেখান থেকে 2000 টাকার পণ্য ফেরত আসলো। তো এখানে একটি কথা মনে রাখতে হবে যে কোনো লেনদেনের মধ্যে যদি লেখা থাকে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো, তাহলে বুঝতে হবে যে আমরা পূর্বে কোনো এক সময় বাকিতে পণ্য বিক্রয় করেছিলাম, আর বাকিতে পণ্য বিক্রয় করার পরবর্তীতে সেই বিক্রয় থেকে কিছু পণ্য ফেরত চলে আসলো, মানে সেই পণ্যের মধ্যে কিছু পণ্য নষ্ট থাকায় কিছু পণ্য আমাদের কাছে ফেরত এসেছে। তাহলে বাকিতে কোনো পণ্য বিক্রয় করলে বিক্রয় নামক আয় হয়, অন্যদিকে যেহেতু আমরা বাকিতে বিক্রয় করতেছি সেক্ষেত্রে আমাদের একটা সম্পদ বৃদ্ধি পায়। কি নামক সম্পদ? প্রাপ্য হিসাব বা দেনাদার নামক একটা সম্পদের সৃষ্টি হয় বা বৃদ্ধি পায়। তো যেহেতু বাকিতে পণ্য বিক্রয় করার পরবর্তীতে সেই বিক্রয়কৃত পণ্যের মধ্যে কিছু পণ্য ফেরত আসলো, তাহলে আমাদের বিক্রয় নামক আয় হ্রাস পাইল। আমরা বলেছিলাম যে যখনই বিক্রয় ফেরত আসে তখন আমাদের বিক্রয় নামক আয় হ্রাস পায়। তো সেক্ষেত্রে যেহেতু এই লেনদেনের মধ্যে বিক্রয়কৃত পণ্য ফেরত আসছে, তার মানে আমাদের এই লেনদেনের মধ্যে বিক্রয় নামক আয় হ্রাস পেয়েছে। অন্যদিকে আমরা যখন বাকিতে পণ্য বিক্রয় করেছি তখন আমাদের একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে। কি নামক সম্পদ? প্রাপ্য হিসাব বা দেনাদার নামক একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে। তো এখন পণ্য ফেরত দিলে, মানে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে আমাদের সেই সম্পদও হ্রাস পাবে। বিক্রয় নামক আয় যেরকম হ্রাস পাবে সেরকম প্রাপ্য হিসাব বা দেনাদার নামক সম্পদও হ্রাস পাবে। তো সেক্ষেত্রে আমরা জানি সম্পদ হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়, আর আয় হ্রাস পেলে ডেবিট হয়। তো এখন আমরা লেনদেনের চাবিদার ঘর কেটে নিলাম। এখন আমরা তারিখের ঘরে 5 তারিখ বসিয়ে দিই আর এই লেনদেনের চাবিদা করি। এই লেনদেনের চাবিদা হবে বিক্রয় ফেরত হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। আমরা দেনাদারও লিখতে পারি বা প্রাপ্য হিসাবও লিখতে পারি। এরপর ডেবিটের ঘরে ডেবিট টাকাও, ক্রেডিটের ঘরে ক্রেডিট টাকা বসিয়ে দিব, তারপরে এভাবে ছোট করে টান দিয়ে দিব। আশা করছি আপনারা এই লেনদেনের চাবিদাটি বুঝতে পারছেন। এটা কিন্তু একটু কঠিন, তো অবশ্যই এই ধরনের লেনদেনগুলো আপনারা বারবার প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু আপনাদের মনে হবে। এবং আমি যেভাবে ভেঙে ভেঙে বুঝাচ্ছি আপনারাও ঠিক এভাবেই ভেঙে ভেঙে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের কাছে সকল লেনদেনের চাবিদাগুলো একদম সহজ হয়ে যাবে। তো এখন আমরা 6 নাম্বার লেনদেনে চলে যাই। 6 নাম্বার লেনদেনে কি বলেছে? জামালের নিকট পণ্য বিক্রয় 15,000 টাকা। তো বন্ধুরা, আপনাদের একটা কথা মনে রাখতে হবে যে যদি কোনো লেনদেনের মধ্যে কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকে বা কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে আর সেই লেনদেনের মধ্যে নগদ, ধারে, বাকিতে, চেক, ব্যাংক এরকম কোনো কিছু উল্লেখ না থাকে, তাহলে বুঝতে হবে যে ওই লেনদেনটি বাকিতে হয়েছিল। তাহলে এখানে বলা হয়েছে জামালের নিকট পণ্য বিক্রয় 15,000 টাকা। তার মানে আমরা বুঝতেছি এই লেনদেনের মধ্যে নগদ, ধারে, বাকিতে কোনো কিছু উল্লেখ নেই, কিন্তু একজন ব্যক্তির নাম উল্লেখ রয়েছে, তার মানে এই লেনদেনটি বাকিতে হয়েছে। আর বাকিতে কি লেনদেন হয়েছে? বাকিতে বিক্রয় হয়েছে। তাহলে যদি বাকিতে বিক্রয় হয় তাহলে বিক্রয় করলে আমরা জানি ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রয় নামক আয় বৃদ্ধি পায়, আর বাকিতে বিক্রয় করার ফলে দেনাদার বা প্রাপ্য হিসাব নামক সম্পদের বৃদ্ধি পায়। যেহেতু আমরা বাকিতে বিক্রি করতেছি তার মানে আমরা তার কাছ থেকে টাকা পাবো, আর টাকা পাওয়ার মানে হচ্ছে কি, সে এখন আমাদের কাছে একজন দেনাদার বা প্রাপ্য হিসাব নামক সম্পদ। তো সেই ক্ষেত্রে যেহেতু আমরা জামালের নিকট বাকিতে পণ্য বিক্রি করতেছি, তাহলে প্রাপ্য হিসাব নামক বা দেনাদার জামাল হিসাব নামক সম্পদের বৃদ্ধি পাবে, আর বাকিতে বিক্রয় করার ফলে বিক্রয় নামক আয় হবে। তাহলে আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় আর আয় হলে ক্রেডিট হয়।
তো সেক্ষেত্রে এই লেনদেনের চাবেদা হবে দেনাদার জামাল হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। এরপরে ডেবিটে ঘরে ডেবিট টাকা হোক, ক্রেডিটে ঘরে ক্রেডিট টাকা আমি বসিয়ে দেব। এরপরে আমরা বিবরণীর ঘরে এভাবে ছোট করে টান দিয়ে দেব। এরপর আমরা 7 নম্বর লেনদেনে চলে যাই। 7 নম্বর লেনদেনে বলেছে জামালের নিকট হতে পণ্য ফেরত পাওয়া গেল 5,000 টাকা। অর্থাৎ আমরা এই যে 6 তারিখে জামালের নিকট বাকিতে পণ্য বিক্রয় করেছিলাম কত টাকায়? 15,000 টাকায়। এখন 7 তারিখে এসে জামাল আমাদেরকে এই 15,000 টাকার মধ্যে থেকে 5,000 টাকার পণ্য আমাদের কাছে ফেরত দিয়েছে। তাহলে আমরা এই যে 5 তারিখে লেনদেনে বলেছিলাম যদি কোনো লেনদেনের মধ্যে ফেরত পাওয়া গেল মানে বিক্রয় ফেরত আসলে এরকম কথা উল্লেখ থাকে, তার মানে আমাদের বুঝতে হবে যে আমরা পূর্বে কোনো এক সময় বাকিতে বিক্রয় করেছিলাম, সেখান থেকে আমাদের বিক্রয় ফেরত আসলো। তো সেক্ষেত্রে যেহেতু আমরা 6 তারিখে জামালের কাছে বাকিতে পণ্য বিক্রয় করেছিলাম, সেখানে আমাদের চাবেদা হয়েছিল কি দেনাদার জামাল হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। কারণ দেনাদার নামক সম্পদ বৃদ্ধি পাচ্ছিল আর বিক্রয় নামক আয় বৃদ্ধি পাচ্ছিল। এখন যেহেতু সেই জামাল আবার কি করছে পণ্য ফেরত দিয়েছে, মানে আমরা তার কাছে বিক্রয় করেছিলাম সে এখন বিক্রয়কৃত পণ্য আমাদের কাছ থেকে আর ফেরত দিল। তাহলে বিক্রয় ফেরত পাওয়া গেলে বিক্রয় নামক আয় হ্রাস পায় আর দেনাদার নামক সম্পদও হ্রাস পায়। তো সেক্ষেত্রে এই লেনদেনের চাবেদা হবে বিক্রয় ফেরত হিসাব ডেবিট। যেহেতু আয় হ্রাস পাচ্ছে তাহলে বিক্রয় ফেরত নামক আয়কে ডেবিট করে দিব। এরপরে দেনাদার জামাল হিসাবকে আমরা ক্রেডিট করে দিব, কারণ দেনাদার জামাল নামক সম্পদ হ্রাস পাচ্ছে, তাই আমরা দেনাদার জামাল হিসাবকে ক্রেডিট করে দিলাম। এরপর ডেবিটে করে ডেবিট টাকাও ক্রেডিটে করে ক্রেডিট টাকা বসিয়ে দেব। তারপর আমরা এভাবে টান দিয়ে দেব। আমাদের আরও একটি লেনদেনের চাবেদা কিন্তু হয়ে গেল। এখন আমরা 8 তারিখের লেনদেনে চলে যাই। 8 তারিখের লেনদেনে বলেছে ব্যাংক জমার সুদ 1,000 টাকা। তো ব্যাংক জমার সুদ মানে হচ্ছে যে আমরা ব্যাংকে টাকা জমা রেখেছি, সেখান থেকে 1,000 টাকার সুদ আমরা পেয়েছি। তো সাধারণত ব্যাংকের সুদটা ব্যাংকেই জমা হবে। তো সেক্ষেত্রে ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি পাবে আর সুদ পাওয়া গেছে, তার মানে সুদ নামক আয় হয়েছে। কি নামক সুদ? ব্যাংক জমার সুদ। তাহলে ব্যাংক জমার সুদ নামক আয় হলে ব্যাংক জমার সুদ বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে ব্যাংক জমার সুদকে ক্রেডিট করতে হবে আর ডেবিট করতে হবে কাকে? ব্যাংক হিসাবকে ডেবিট করতে হবে, যেহেতু আমাদের ব্যাংকে সম্পদ বৃদ্ধি পাচ্ছে। তো সেক্ষেত্রে লেনদেনের চাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক জমার সুদ হিসাব ক্রেডিট। এরপর ডেবিটে ঘরে ডেবিট টাকাও ক্রেডিটে ঘরে ক্রেডিট টাকা বসিয়ে দেব। আমাদের 8টি লেনদেনের চাবেদা হয়ে গেল। আমরা এখন নেক্সট পর্বে চলে যাই। নেক্সটে 9 তারিখে বলা রয়েছে শিক্ষানবিশ সেলামি পাওয়া গেল 7,000 টাকা। তো যদি শিক্ষানবিশ সেলামি পাওয়া যায় তাহলে শিক্ষানবিশ সেলামি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আয়, আর শিক্ষানবিশ ভাতা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়। এই বিষয়টা কিন্তু আপনারা খেয়াল রাখবেন যে শিক্ষানবিশ সেলামি এটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে পাওয়া যায়, তো শিক্ষানবিশ সেলামি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আয়, অন্যদিকে শিক্ষানবিশ ভাতা এটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ব্যয়। তো যেহেতু এই লেনদেনের মধ্যে শিক্ষানবিশ সেলামি পাওয়া গেল কথা হচ্ছে উল্লেখ রয়েছে, তার মানে ব্যবসা প্রতিষ্ঠানে শিক্ষানবিশ সেলামি নামক আয় হয়েছে, আর শিক্ষানবিশ সেলামি নামক আয় হলে শিক্ষানবিশ সেলামি নামক আয়কে ক্রেডিট করতে হবে, কারণ যেহেতু আয় বৃদ্ধি পাচ্ছে, কি নামক আয়? শিক্ষানবিশ সেলামি নামক আয় বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে শিক্ষানবিশ সেলামি নামক আয়কে ডেবিট করতে হবে। আর যেহেতু এই লেনদেনের মধ্যে নগদ ধারে বাকিতে কোনো কিছু উল্লেখ নেই, তার মানে আমরা এই 7,000 টাকাটা নগদে পেয়েছি, সেক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তাই নগদান হিসাবকে ডেবিট করতে হবে। তো এই লেনদেনের চাবেদা হবে, আমরা তারিখের ঘরে তারিখ বসিয়ে দিই এবং বিবরণী ঘরে লিখব নগদান হিসাব ডেবিট আর শিক্ষানবিশ সেলামি হিসাব ক্রেডিট। এরপরে ডেবিটে করে ডেবিট টাকাও ক্রেডিটে করে ক্রেডিট টাকা বসিয়ে দেব। তারপরে এভাবে ছোট করে টান দিয়ে দেব। আমাদের
9 তারিখের লেনদেনের চাপেদা হয়ে গেল। এখন আমরা 10 তারিখের লেনদেনে চলে যাই। 10 তারিখের লেনদেনে বলা রয়েছে চেকের মাধ্যমে বিক্রয় 3000 টাকা। তো যদি চেকের মাধ্যমে বিক্রয় করা হয় তাহলে বিক্রয় নামক আয় বৃদ্ধি পায়, অন্যদিকে চেকের মাধ্যমে বিক্রয় করায় আমাদের ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি পায়, কারণ চেক পাওয়া গেলে চেকটা ব্যাংকে যে জমা হয় আর ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে আমাদের বিক্রয় নামক আয় হয়, বিক্রয় নামক আয়কে ক্রেডিট করতে হবে আর ব্যাংক হিসাবকে ডেবিট করতে হবে। তো এই লেনদেনের চাপেদা হবে ব্যাংক হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। এরপরে ডেবিট ঘরে ডেবিট টাকাও, ক্রেডিট ঘরে ক্রেডিট টাকা বসিয়ে দেব। তারপরে এভাবে আমরা টান দিয়ে দেব। এরপরে 11 তারিখের লেনদেন কি বলা রয়েছে, প্রাপ্য বিলে বিক্রয় 5000 টাকা। প্রাপ্য বিলের মাধ্যমে যদি বিক্রয় করা হয় তাহলে আমরা জানি বিক্রয় করলে বিক্রয় নামক আয় হয়, আর প্রাপ্য বিলের মাধ্যমে বিক্রয় করা হলে প্রাপ্য বিল নামক সম্পদের সৃষ্টি হয়, তার মানে প্রাপ্য বিল নামক সম্পদ বৃদ্ধি পায়। সেক্ষেত্রে এই লেনদেনের চাপেদা হবে প্রাপ্য বিল হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। এরপরে ডেবিটে ঘরে ডেবিট টাকাও, ক্রেডিটে ঘরে ক্রেডিট টাকা বসিয়ে দেব। তারপরে এইভাবে টান দিয়ে দেব। অবশ্যই ডেবিট যে হিসাবটি রয়েছে সেটিকে আপনাদেরকে উপরে লিখতে হবে এবং ক্রেডিট নিচে লিখতে হবে। ডেবিট সবসময় উপরে থাকবে, ক্রেডিট সবসময় নিচে থাকবে। কখনোই ডেবিট ক্রেডিট উপর নিচে উল্টাপাল্টা করবেন না, তাহলে কিন্তু আপনাদের ওই হিসাবটি ভুল ধরা হবে। এরপরে রয়েছে 12 তারিখ, সুমন লিমিটেডকে পণ্য বিক্রয় করে প্রাপ্য নোট পাওয়া গেল 6000 টাকা। এই লেনদেনটি একটু বড়, আপনারা একটু ভালো করে দেখুন। সুমন লিমিটেড অর্থাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠানের নাম। সুমন লিমিটেডকে পণ্য বিক্রয় অর্থাৎ আমরা কি করেছি, সুমন লিমিটেডের কাছে পণ্য বিক্রয় করেছি। কিভাবে বিক্রয় করেছি, প্রাপ্য নোটের মাধ্যমে বিক্রয় করেছি 6000 টাকা। দেখুন বন্ধুরা, এই লেনদেনের মধ্যে নগদ, বাকিদের ধারে, ব্যাংক কোনো কিছু উল্লেখ নেই, কিন্তু কি উল্লেখ রয়েছে, সুমন লিমিটেড নামক ব্যবসা প্রতিষ্ঠানের নাম উল্লেখ রয়েছে, পাশাপাশি প্রাপ্য নোট উল্লেখ রয়েছে। তার মানে এই লেনদেনটি কিসে হবে, বাকিতে। যখনই প্রাপ্য নোট, প্রাপ্য বিল, প্রাপ্য হিসাবের মাধ্যমে বিক্রয় করা হবে তখনই সেই হিসাবটি বাকিতে ধরা হবে। অর্থাৎ প্রাপ্য নোট একটি সম্পদ, যেটা আমরা আগেই বলেছিলাম। আর বিক্রয়ের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায়, কখনো নগদ সম্পদ বৃদ্ধি পায়, আবার কখনো ব্যাংক সম্পদ বৃদ্ধি পায়, আবার কখনো প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, প্রাপ্য বিল, দেনাদার এই সম্পদগুলো বৃদ্ধি পায়। যখন নগদে বিক্রয় করা হয় তখন নগদ সম্পদ বৃদ্ধি পায়, যখন ব্যাংক বা চেকের মাধ্যমে বিক্রয় করা হয় তখন ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি পায়। আর যখন প্রাপ্য বিল, প্রাপ্য নোট, প্রাপ্য হিসাব, দেনাদার এই সম্পদগুলোর বিপরীতে বিক্রয় করা হয় তখন বাকিতে বিক্রয় করা হয় এবং এই সম্পদগুলো বৃদ্ধি পায়। তো বন্ধুরা, প্রাপ্য বিলের মাধ্যমে বা প্রাপ্য নোটের মাধ্যমে বিক্রয় করলে প্রাপ্য নোট নামক সম্পদ বৃদ্ধি পায়, অন্যদিকে সুমন লিমিটেডের কাছে বিক্রয় করা বিক্রয় নামক আয় বৃদ্ধি পায়। তো সেই ক্ষেত্রে এই লেনদেনটির চাপেদারটি কি হবে সেটি দেখার পূর্বে আমরা তারিখের ঘরে তারিখ বসিয়ে দেই আর বিবরণী ঘরে লিখি প্রাপ্য নোট হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এরপরে ডেবিটের ঘরে ডেবিট টাকা আর ক্রেডিটের ঘরে ক্রেডিট টাকা বসিয়ে দিব। তো প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি খুব এনজয়ের সাথে দেখেছিলেন। কিছু কথা না বললেই নয়, যেটি অবশ্যই আপনারা হিসাব বিজ্ঞানের ধারাবাহিকতা বজায় রেখে হিসাব বিজ্ঞানগুলো শেখার চেষ্টা করবেন। অবশ্যই 1 নম্বর জাবেদা পর্ব থেকে আপনারা সম্পূর্ণ জাবেদাগুলো একের পর এক দেখবেন। এরপরে আপনাদের জন্য অবশ্যই ভালো কিছু নিয়ে হাজির হব। আমাদের accountingmama.com নামে ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে আপনারা লিখিত ভার্সনগুলো দেখতে পারবেন এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। কিছু না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওর মধ্যে অনেক সময় ভুল ত্রুটি আমাদের থেকে যায়, এটাই স্বাভাবিক, যেহেতু আমি নিজে একজন মানুষ এবং আমি কোনো প্রফেশনাল টিচার না, আমি নিজেও একজন স্টুডেন্ট। আমি যেটি জানি আপনাদেরকে সেটি জানানোর চেষ্টা করি এবং সহজে বোঝানোর চেষ্টা করি। তো যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পাশাপাশি
আমার ভুল ত্রুটিগুলো সংশোধনের ব্যবস্থা করে দেবেন। অর্থাৎ আপনারা ভুল হলে অবশ্যই আমার ভুলগুলো বলবেন যে আমার এইখানে ভুল হয়েছে, আমি যতটুকু সম্ভব আমি ওই ভুলটি পুনরায় সংশোধন করার চেষ্টা করব। তবে মেইন বিষয়টা হচ্ছে যে একটি ভিডিওর মধ্যে ভুল হয়ে গেলে সেই ভিডিওটি ইউটিউবে আপলোড করার পরবর্তীতে সেই ভুলটা কিন্তু আর সংশোধন করা সম্ভব হয় না, অর্থাৎ ওই ভিডিওটি পুনরায় কিন্তু এডিট করা সম্ভব হয় না। সেক্ষেত্রে হয়তো ওই ভিডিওটি ডিলিট করে নতুন করে আবার দেওয়ার প্রয়োজন পড়ে। তো এই বিষয়টি একটু আপনারা লক্ষ্য রাখবেন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।